দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আড়াইসিল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে। আমাদের আজকের আলোচনার বিষয় ক্ষমতায় থেকে দল গঠন ও আগামী নির্বাচন। আমরা এই অনুষ্ঠানে কথা বলি সমসাময়িক রাজনীতির নেপথ্যের ঘটনা নিয়ে পর্যবেক্ষণ বিশ্লেষণ তুলে ধরবার চেষ্টা করি। বরাবরের মতো আমাদের সঙ্গে স্টুডিওতে আজকেও দুজন অতিথি উপস্থিত হয়েছেন। আমরা জানি যে এই মুহূর্তে সবথেকে আলোচিত একটি শব্দ নির্বাচন এবং সংস্কার, এবং এই নির্বাচনকে বিবেচনায় রেখে অনেকগুলো পক্ষ তৈরি হয়েছে। কেউ বলছেন কেউ দ্রুত নির্বাচন চাই, কেউ হয়তো একটু ধীর গতিতে চাই, যারা জেতার সম্ভাবনা বেশি তারা হয়তো রোজই বলছেন শিগগিরই আসলে নির্বাচন দেওয়া হোক। মোটা দাগে রাজনীতির বাজার বেশ গরম এই নির্বাচন নিয়ে আমরা বলতেই পারি। আমরা আজকে আলোচনা করতে চাই ক্ষমতায় থেকে দল গঠন এবং আগামী নির্বাচন, সেই নির্বাচন কেমন হওয়া উচিত, প্রস্তুতি কী হওয়া উচিত। আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি রয়েছেন, আমরা পরিচয় করে দিচ্ছি। ডক্টর আব্দুল আল মামুন রয়েছেন, শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজনীতি বিশ্লেষক। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে সরকার পক্ষের একজন অতিথি রয়েছেন, এই মুহূর্তে সরকার অবস্থান করছেন, ফয়েজ আহমদ রয়েছেন, প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব। স্বাগত জানাচ্ছি ফয়েজ আহমদ, আপনাকে ধন্যবাদ। আমরা শুরুটা করতে চাই স্যার আপনাকে দিয়ে, আমরা এরপর সরকারি বক্তব্য আমরা শুনবো ফয়েজ আহমেদের কাছ থেকে। যে ক্ষমতায় থেকে দল গঠন এবং আগামী নির্বাচন নিয়ে আমরা যদি আলোচনা শিরোনাম ধরেই প্রশ্নটা করি, যে কেউ বলছেন যে বিএনপি অনেক তড়িঘড়ি করছে বা বিএনপি কিংস পার্টি নিয়ে উদ্বেগে রয়েছে অথবা উদ্বিগ্ন কেন। যদি বলা হয় যে মোটা দাগে আপনি কি মনে করেন, আদৌ কি আসলে নতুন দল তো আসতেই পারে এবং আন্দোলনকারী ছাত্রদের দল গঠন নিয়ে এখানে আসলে আদৌ কি উদ্বিগ্ন হওয়ার মতো কিছু আছে বলে মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে, স্বাগত জানাচ্ছি। আমরা একটু পলিটিক্যাল হিস্ট্রিতে যদি আমাকে যাওয়ার সুযোগ করে দেন, যে পার্টিকুলারলি 2-3টা উদাহরণ আমি দিতে চাই। যেমন ধরেন যে ইস্টার্ন ইউরোপিয়ান রেভলিউশন যেটা হলো 1990s-এ, তখন কিন্তু এ ধরনের অনেক পার্টি তৈরি হয়েছে এবং এই পার্টিগুলো যদি আমরা চরিত্র দেখি, যেমন আমি একটা পোল্যান্ডের উদাহরণ দিই, যে পোল্যান্ডে সলিডারিটি পার্টি তারা খুবই ভালো করেছে। আবার যদি চেকোস্লোভাকিয়া ওই সময় যেটা ছিল, সেখানে সিভিক পার্টি কিন্তু ওরকম সাকসেসফুল হতে পারেনি। আবার ধরি আমাদের নিকট অতীতে যে আরব বসন্ত হলো 10 থেকে 12, এরকম স্পেশালি মিশর এবং লিবিয়াতে এ ধরনের পার্টির উত্থান আমরা দেখেছি। নতুন পলিটিক্যাল পোলারাইজেশন হয় এ ধরনের গণ অভ্যুত্থানের পরে। আবার যদি আরও বড় বড় বিপ্লবগুলো দেখি, সেটা চীন হোক, আমাদের ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রেও কংগ্রেসের উত্থান, পার্টি হিসেবে আওয়ামী লীগ উত্থিত হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পর, বাট সাকসেসফুল হয়েছে স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে। তার মানে পলিটিক্যাল হিস্ট্রিতে এরকম বাঁকে এরকম রাজনৈতিক দলে আত্মপ্রকাশ, এটা স্বাভাবিক প্রক্রিয়া। আমার মনে হয় যে একটু আলোচনাটা আমরা বেশি করে ফেলছি, কারণ হচ্ছে যে এই বিপ্লবের যে স্টেক নেয়ার, সেখান থেকে বোধহয় ডিবেটটা শুরু, এবং সেটা আজকে এই পর্যায়ে এসছে যে পলিটিক্যাল পার্টি হবে কিনা, কিংস পার্টি হবে কিনা, সেখানে এসছে। কিন্তু হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ থেকে এই ধরনের পার্টির আবির্ভাব এটা একেবারে খুব স্বাভাবিক প্রক্রিয়া। দ্বিতীয় হচ্ছে যে এই আন্দোলনে ছাত্রদের যে কন্ট্রিবিউশন, অবশ্যই অন্যান্য রাজনৈতিক দলগুলো এখানে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। ফিনিশিং লাইনটা স্টুডেন্টদের মাধ্যমেই অর্জিত হয়েছে, সেটা নিয়ে কারো নিশ্চয়ই ডিবেট নেই। সেক্ষেত্রে আমি মনে করি যে রাজনৈতিক বন্দোবস্তের কথা তারা 5ই আগস্টের পরে বলেছে, এবং সেক্ষেত্রে দে হ্যাভ এভরি রাইট টু ফর্ম এ পার্টি। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, ইভেন দ্য পলিটিক্যাল স্ট্রাকচার, সেখানে আসলে স্কোপ আছে এরকম রাজনৈতিক দল গঠনের। দেখতে হবে যে তাদের কর্মসূচিটা কি হয় এবং সেই কর্মসূচিতে কতটুকু জনগণ সাড়া ফেলে জনগণের কাছে, সেটা বড় বিষয়। কিন্তু রাজনৈতিক দল করার অধিকার অবশ্যই শিক্ষার্থীদের আছে। এখানে আরেকটা জিনিস হয় যে যেহেতু বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে, এবং অবশ্যই যে নির্যাতন বিএনপি সহ্য করেছে সেটাকে অবশ্যই আমরা স্মরণ করি। তাদের এই কন্ট্রিবিউশন না হলে হয়তো বা আজকে শেষ ক্রস লাইন পার করা যে ধাক্কা, এই যেটাকে আমরা ফ্যাসিস্ট সরকার বলছি বা স্বৈরাচারী সরকার বলছি, সেটা অথবা সম্ভব হতো না। এখন আসে যে কেন এটা নিয়ে এত আলোচনা হচ্ছে, এবং নতুন করে এটাতে ঘি ঢেলেছেন হয়তোবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মনে একটা কথা বলে যে 3 জন উপদেষ্টা রেখে যদি এরকম পার্টি গঠন করে, হয়তোবা ইলেকশনের আগে তারা এক ধরনের নতুন ধরনের সরকার এক্সপেক্ট করবে এটা এনশিওর করার জন্য। আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে 2টি বিষয় আমি মনে করি যে ঘটতে পারে। একটি হচ্ছে যে যদি এ ধরনের পার্টি ফরমেশনে উপদেষ্টারা যায়, যারা 3 জন ছাত্র উপদেষ্টা আছেন, তাহলে আমি এটা মোটামুটি তাদেরও একটা বক্তব্য কতটুকু সমর্থিত সূত্র থেকে এসছে, এটার ক্লারিফিকেশনও অ্যাডভাইজার নাহিদ সাহেব দিয়েছেন। সেটা অবশ্যই আমার মনে হয় না তারা থেকে এই পার্টি রান করবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তাহলে কতদূর পর্যন্ত, কতদিন পর্যন্ত ওয়েট করবো। এখানে আরেকটি বিষয় আমার গুরুত্বপূর্ণ 2 নম্বর, সেটি হচ্ছে যে
আমরা জানি যে জাতীয় ঐক্যমত্য কমিশন, যে মেজর কমিশনগুলোর রিপোর্ট চলে এসেছে, এবং ঐক্যমত্য কমিশন যদি আমি ঠিক বুঝে থাকি আগামী সপ্তাহ থেকে বা কোনো একটা বৈঠকগুলো শুরু করবেন। আমার ব্যক্তিগত চাওয়া হচ্ছে যে যত দ্রুত সম্ভব এই শিক্ষার্থীদের পার্টি অ্যানাউন্স করা উচিত। কেন? যদি আলোচনাটা শুরু হয়ে যায় অন্য দলগুলোর সঙ্গে, তাহলে তাদেরও উচিত একটা পলিটিক্যাল এন্টিটি হিসেবে এখানে আলোচনায় অংশগ্রহণ করা। নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী আন্দোলন এই ব্যানারে নয়, কারণ এই ব্যানারগুলোর ব্যাপকতা অনেক বেশি এবং ভিন্নতর, আর এটি একদম একটা পলিটিক্যাল পার্টি ফরমেশনের মাধ্যমে আসবে। সেক্ষেত্রে আমি মনে করি যে দ্রুত ঘোষণা দেওয়া খুব গুরুত্বপূর্ণ, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি এরকম গণ অভ্যুত্থান দেখেন, আর যারা লিড করে তার সাথে যে এলিমেন্টগুলো কাজ করে, ধরেন যখন আমরা বলছি যে সরকারের সাফল্য ব্যর্থতা বা যেভাবে সরকার চলছে, যেভাবে আমরা দেখছি দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অন্যান্য কিছু, যদিও মানুষের পারসেপশন হচ্ছে যে এটা শিক্ষার্থীদের সাপোর্টেড একটা গভর্নমেন্ট, আসলে তা নয়। সবার মিলে এই গভর্নমেন্টকে আমরা সামনে এনেছিলাম, কিন্তু এটা কিন্তু আমার যেটা ব্যক্তিগত ধারণা, এই সরকারের জনপ্রিয়তার পারদ যতটুকু বা মাপকাঠি তাদেরকে ইম্প্যাক্ট করবে। তার মানে ওই দিক থেকেও উচিত যে দ্রুত রাজনৈতিক দল যেহেতু তারা ঘোষণা দিয়েছে, এটা দ্রুত ইমপ্লিমেন্টেশনের দিকে যাওয়া। থার্ড যে বিষয়টা বলা হচ্ছে যে গুছিয়ে সবগুলো আসন করে সবগুলো কমিটি করে, এটা অবশ্যই তাদের সিদ্ধান্ত, বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেটির কতটুকু প্রয়োজন আছে, কারণ রাজনৈতিক দল তো আস্তে আস্তে বিস্তৃত হবে। সো সেন্ট্রাল লিডারশিপ যদি অ্যানাউন্স হয় এবং তারা যদি জাতীয় ঐক্যমত্য কমিশনের সামনে সেই পার্টি নিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের যে স্বপ্নটা আমরা দেখছি যে সংস্কার প্রক্রিয়া বা সংস্কারটা আমরা যেভাবে চাই, তারা কিন্তু একটা পলিটিক্যাল ফোর্স হিসেবে তখন কাজ করতে পারবে। এবং আমার ধারণা যে তখন সংস্কার প্রক্রিয়া তাদের ভয়েসটা স্ট্রংলি রিফ্লেক্টেড হবে। না হলে কি হবে, যদি বাই চান্স এই পার্টিকে ছাড়াই কনসেনসাস কমিশন আলোচনা শুরু করে, তাহলে একদিকে যেমন সংস্কারের যে দাবি, সেটি দাবির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে, আর দ্বিতীয়টি হচ্ছে তাহলে তাদের সাথে আলোচনার আবার মোড়কটা কি হবে, কোন ফর্মে হবে। তো সবকিছু মিলে আমি মনে করি যে দল যেহেতু হবে, দ্রুতই এটা আসা উচিত। তাহলে এখন যে আলোচনাগুলো হচ্ছে সেটাতে একটা ভাটা পড়বে বলে আমার মনে হয়, এবং একটা স্ট্রাকচারের দিকে তখন যাওয়া যাবে। নিশ্চয়ই স্যার, আবারও আসবো আপনার কাছে। আমরা একটু ফয়েজ আহমেদের কথা শুনি, প্রধান উপদেষ্টা, সিনিয়র সহকারী প্রেস সচিব। ফয়েজ, আমরা ক্ষমতায় থেকে দল গঠন এবং আগামী নির্বাচন নিয়ে আমরা কথা বলছি। সেক্ষেত্রে শুরুতেই যে প্রশ্নটি রাখতে চাই যে ক্ষমতায় থেকে দল গঠনের বিষয়টি নিয়ে তো আসলে যেটি আমরা দেখেছি, উপদেষ্টা নাহিদ কিন্তু এক ধরনের তাদের অবস্থান জানিয়েছেনও, এবং অন্যান্যদের আমরা ফেসবুক পোস্ট থেকেও জেনেছি যে তারা আসলে পরিষ্কার করেছেন। এরপরও আপনি মনে করেন কিনা যে আসলে আন্দোলনকারী ছাত্রদের দল গঠন নিয়ে বিএনপির উদ্বিগ্ন হওয়ার মতো কিছু আছে? আপনাকে ধন্যবাদ। বিএনপি আসলে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু আছে কিনা এই বিষয়ে আমরা দেখেছি কিংস পার্টি নিয়ে বারবার আলোচনা হয়, যে একটা কিংস পার্টি, মানে কিংস পার্টি। এখানে একটা প্রথম কথা হচ্ছে, আমি আপনাকে যদি বলি যে গত কয়েক সপ্তাহ ধরে আমরা বিভিন্ন সংবাদপত্রে, টেলিভিশনে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবে এটাকে দেখছি যে নতুন রাজনৈতিক দলের আবির্ভাব হতে যাচ্ছে। তো সেটা আমার একরকম সৌভাগ্য যে আপনাকে এখানে পাওয়া। আমি আপনার কাছেও প্রশ্নটা করতে পারি। আসলে ধরেন আপনারা সরকারের দিক থেকে আমাদেরকে পেলে যেরকম ভিতরে কি হয় আসলে নানান জিনিসের প্রশ্ন করেন, আমারও আপনার কাছে আগ্রহ যে আসলে কি হচ্ছে, রাজনৈতিক দল হচ্ছে কিনা। আমরা কিছু জানি না সরকারের এন্ড থেকে, সেখানে কোনো আলোচনা নেই। মিডিয়ায় যেহেতু দেখছি, সে কারণে আপনার কাছে আমার সেই প্রশ্নটা করার সুযোগ আছে। আচ্ছা, আর কিংস পার্টির কথা হচ্ছে মানে মূলত সরকারের পৃষ্ঠপোষকতা, সরকারের সহযোগিতা, সরকার কোনো পরিবেশ তৈরি করে দিচ্ছে কিনা এই বিষয় তো। জি, এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে 8 আগস্ট। 8 আগস্টের পর থেকে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপরে অন্যান্য এবি পার্টি থেকে যত পার্টি আছে, কোনো রাজনৈতিক দল কোথাও কোনো ইনডোর অথবা আউটডোর কোনো প্রোগ্রাম করতে গিয়ে কোথাও কি কোনো বাধার মুখে পড়েছে? সরকারের এখন পর্যন্ত সে খবর নেই। তার মানে কি, করতে পারছে, কোনো অসুবিধা হচ্ছে না, সরকারের থেকে কেউ অসুবিধা করছে না, কোনো এজেন্সি ডিস্টার্ব করছে না, কেউ গিয়ে হামলা করছে না, কেউ এটাও বলছে না যে আপনাদের পূর্বানুমতি নেই। আপনি কিন্তু ভুলে গেলে চলবে না, এটা জাস্ট 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস আগের ঘটনা, যে পূর্বানুমতির জন্য রাজনৈতিক দলগুলির প্রতিনিধি দলকে আমরা ডিএমপি কমিশনারের কাছে ধর্ণা দিতে দেখেছি। প্রতিনিয়ত বাধার মুখে পড়েছে। তাহলে এই যে এখন রাজনৈতিক দলগুলি পূর্বানুমতির প্রয়োজন হচ্ছে না, নির্বিঘ্নে যত্রতত্র তারা প্রোগ্রাম করছে, প্রতিদিন অলমোস্ট প্রোগ্রাম করছে, কোনো ধরনের অনুমতি ছাড়া। সরকার একটা
তাদেরকে রাজনীতি করার জন্য গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সক্ষম হয়েছে, এটা কি সরকারের প্যাট্রোনাইজেশন নয়? নিশ্চয়ই সরকার তো এবং এটা সবার জন্যই। এবং এই যে আপনি কর্মসূচি পালন করছেন, এখন এমন রাজনৈতিক দল কর্মসূচি 8 তারিখের পরে পালন করেছে যে রাজনৈতিক দল গত 15 বছরে কোনোদিন হয়তো সামনে আসেনি, কোনোদিন সে কর্মসূচি পালন করতে পারেনি। তাহলে আপনি এটাকে কি বলবেন? সরকার তো আপনার পলিটিক্যাল পার্টির জন্য সব ধরনের পরিবেশ উন্মুক্ত, আপনি সভা সমাবেশ করছেন, কোনো অসুবিধা হচ্ছে না। এখন আরেকজন যদি সভা সমাবেশ করে একই পরিস্থিতি, একই পরিবেশ, একই বাস্তবতার মধ্যে থেকে, সেটাকে যদি আপনি এভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করেন যে এটা বুঝি সরকার করাচ্ছে, সরকারের দিক থেকে এখানে একটা জিনিস পরিষ্কার, এই জায়গায় শুধু সরকারের সন্তুষ্টির ব্যাপার নয়, সারা জাতির একটা সন্তুষ্টির বড় বিষয়। জুলাইয়ে যে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে হাঁটছি, সেই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, রাজনৈতিক কর্মসূচি পালনের স্বাধীনতা নিশ্চিত করা। রাজনৈতিক দলগুলি কিন্তু এদেশের মানুষকে সবচেয়ে বেশি অংশে প্রতিনিধিত্ব করে। সেই রাজনৈতিক দলগুলি যখন নির্বিঘ্নে তাদের কর্মসূচি পালন করতে পারছে, তাদের বিভিন্ন দাবি দাওয়া, তাদের নানান কথা তুলে ধরতে পারছে, তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে তাদের কথা বলতে পারছে, তার মানে রাজনৈতিক দলগুলি এদেশের জনগণকে প্রতিনিধিত্ব করার জন্য একটা ইতিবাচক পরিবেশ পাচ্ছে। এই ইতিবাচক পরিবেশটা তৈরি করার দায়িত্ব বেসিক্যালি সরকারের। সরকার সেই কাজটি করেছে। এই কাজটি, এই মাঠটি তৈরি করে দেওয়ার পরে যত মত, যত পক্ষ, যত দল যেভাবে আসবে, যেভাবে রাজনৈতিক সুযোগ সুবিধা নিবে, যেভাবে এই রাজনৈতিক উন্মুক্ত গণতান্ত্রিক পরিবেশের সুযোগ সুবিধা নিয়ে তার কর্মসূচি পালন করবে, সেটাকে আমরা মনে করি প্রত্যেককেই সরকার পেট্রন করছে সেই জায়গায়, প্রত্যেককে। এটা সরকারের দায়িত্ব। কিন্তু যখন একটা দলকে নিয়ে প্রশ্ন ওঠে, কোনো প্রশ্ন ওঠাটাকে আমি খুবই নেতিবাচকভাবে দেখি না। প্রশ্ন উঠার অনেক যৌক্তিক কারণ আছে। কিন্তু একটা প্রশ্ন কিন্তু ফয়জ আহমেদ, একটা প্রশ্ন কিন্তু ইতিবাচকভাবে দেখবেন কিনা, যে আপনারা সরকারের এত উদারতার কথা বললেন, সেখানে যখন বলছেন যে না, এই সরকারের বাইরেও যদি আমরা অন্তর্বর্তী সরকার তাদের লাগতে পারে, তত্ত্বাবধায়ক সরকার লাগতে পারে নির্বাচন করার জন্য, এই প্রশ্নও তো বিএনপি তুলেছেন যে যদি নিরপেক্ষতা নিয়ে প্রশ্নটি তুলেছে। আমি আপনাকে সম্ভবত আপনার এই অনুষ্ঠানে আমি এর আগেও বলেছি, সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যদি এই সরকার নিরপেক্ষতা হারায়, যদি এই সরকার নিরপেক্ষতা হারায়, তাহলে নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সঙ্গে শতভাগ একমত হয়ে বলছি, যদি এই সরকার নিরপেক্ষতা হারায়, তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে নির্বাচনের জন্য। তো এখন পর্যন্ত কেউ বলে দেয়নি, এখন পর্যন্ত কেউ দাবি করেনি, অভিযোগ করেনি এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। সুতরাং ভবিষ্যতে যে জিনিসটা বলেছেন উনি, আমি রাজনৈতিক বিজ্ঞান হিসেবে দেখি ওটা খুবই যৌক্তিক, সে জায়গায় আমার কোনো দ্বিমত নেই। আর এই জায়গায় সরকারের থেকেও ওই বক্তব্যে দ্বিমত পোষণ করার কোনো জায়গা আমি দেখছি না। সরকার ওটা নিয়ে চিন্তিত হওয়ারও কোনো কারণ আমি দেখছি না, কারণ সরকার তার সিদ্ধান্তে, সরকার তার কর্মপন্থায়, সরকার তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটা জিনিস পরিষ্কার সবাইকে বোঝাতে সক্ষম হয়েছে, সবাইকে আসলে প্যাট্রোনাইজ করছেন, সবাইকেই সমান সুযোগ তৈরি করে দিয়ে, একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য যা যা করণীয় সরকার তাই করবে। আচ্ছা, নিশ্চয়ই। কিন্তু আমি একটু জানতে চাইলাম যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গাটা ব্যাখ্যা করবেন কিনা, যে এই প্রশ্নটা কি সেইখান থেকে বারবার আসছে কিনা, যে যেহেতু তিনজন উপদেষ্টা, ইন্টারেস্ট বলতে আপনি যেটা বলছেন, সরকারের মধ্যে 3 জন উপদেষ্টা রয়েছেন যারা এই জুলাই অভ্যুত্থানে একদম সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাদেরই যারা সহকর্মী, রাজনৈতিক সহকর্মী, আন্দোলনের সহকর্মী, তারা যারা মাঠে এখন আছে, তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, তারা রাজনৈতিক দল গঠন নিয়ে এগোচ্ছে, এই ধরনের একটা আলোচনা আমরা দেখছি। সেই কারণেই এই মানুষগুলি যদি ওই রাজনীতিতে থাকে, তাহলে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কিনা, সে প্রশ্নটা খুব স্বাভাবিক প্রশ্ন। সেই প্রশ্নের জবাব ইতিমধ্যে এরা 3 জনই দিয়েছে। তার সরকারের পক্ষ থেকেও নানান উপদেষ্টা বক্তব্য দিয়েছে, এই উপদেষ্টা যারা আছেন তারাও বক্তব্য দিয়েছেন। আমরা যদি সরকারে থাকি তাহলে আমরা রাজনৈতিক দলে থাকবো না, আর আমরা যদি রাজনৈতিক দলেই যাই তাহলে আমরা সরকারে থাকবো না। এই বিষয়টা পরিষ্কার। সো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যেই জায়গাটা নিয়ে প্রশ্ন উঠেছে, সেই প্রশ্ন দূর করেছে কিন্তু এই মানুষগুলি। সুতরাং এটা নিয়ে আর বেশি আলোচনার কিছু নেই, যে এখন হয়তো তারা এই যেহেতু ফেব্রুয়ারি মাসে অনেকগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা রয়েছে, সেখানে নিশ্চয়ই তারা সিদ্ধান্তের কথা আরো পরিষ্কার করবেন, এবং তারা বলেছেন যে রাজনৈতিক দলে তারা গঠন করলে তারা তো নিশ্চয়ই থাকবেন না, সেটা আমরা নিশ্চয়ই। কিন্তু সেটার জন্য সময় কতদিন নিতে পারে, যে কথাটি আসলে আব্দুল মাহমুদ স্যার বলছিলেন, কারা সময় কতদিন, মানে
এখন আমি ক্ষমতায় থেকে কবে ঘোষণা দিব যে আমি আসলে দল গঠন করছি এবং আমি ঠিক আছে আমি এই কনফ্লিক্ট। এটা তাদের দল গঠনের প্রক্রিয়া এবং তারা সরকার দলের সঙ্গে থাকবে কিনা সরকারের সঙ্গে থাকবে সেই সিদ্ধান্ত আমি কি আরো 2 মাস পরে গিয়ে বলবো যে ঠিক আছে আমি এখন ক্ষমতা ছেড়ে দিলাম, আমি এখন দল গঠন? সেটা আপনাকে অপেক্ষা করতে হবে, সেই অপেক্ষা 2 দিন সেটা অবশ্যই করতে হবে। মানে সেই জায়গার যৌক্তিকতা নিয়ে কি প্রশ্ন তোলার আসলে সুযোগ আছে? সবকিছু নিয়ে তোলার সুযোগ আছে, প্রশ্নটা তোলেন, প্রশ্ন তোলেন এবং প্রশ্নটা হচ্ছে আমি মনে করি যেটা হচ্ছে প্রশ্নটা যৌক্তিক হতে হবে। প্রশ্ন তোলা কোনো অসুবিধা নেই, প্রশ্ন তোলাটাই স্বাভাবিক। মানে আলোচনা উঠছে যে কারণে কথা বলা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ছাত্ররা যদি একটা রাজনৈতিক দল গঠন করে, আপনি একটা টেলিভিশন স্টেশন আজকে একটা টক শো করছেন, ঠিক আপনার প্রতিদ্বন্দ্বী আরেকটা চ্যানেল যদি আরেকটা টক শো লঞ্চ করতে যায় তখন আপনাকে ওটা নিয়ে চিন্তা করতে হয় সেটা কি আমার থেকে ভালো হয়ে যায় কিনা, আপনাকে হয় আপনার কোয়ালিটি আরো বাড়াতে হয়, ওটার উপর আপনার নজর রাখতে হয়। সুতরাং একইভাবে যে রাজনৈতিক দল আসবে, আমি মনে করি এটা রাজনৈতিক অন্যান্য যে সমস্ত ফ্রন্টগুলি এখন এখানে অ্যাক্টিভ আছে, ক্রিয়াশীল আছে, তাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ হতে পারে। নিশ্চয়ই। সো ওই চ্যালেঞ্জের জায়গা থেকে রাজনৈতিক দলগুলি এটা নিয়ে কনসার্ন থাকবে, এটা আমি মনে করি রাজনৈতিকভাবেই থাকা উচিত। এটা তাদের রাজনৈতিক দায়িত্ব, তাদের নেতাকর্মীদের কাছে তাদের কমিটমেন্ট, তাদের সমর্থকরা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে যায় কিনা সেটা তাদের বিবেচনার বিষয়। সুতরাং তারা তো এই কনসার্ন থাকবেই, এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই, এটা রাজনৈতিক ময়দানের ব্যাপার। নিশ্চয়ই এটাকে আরো আমরা বরং ওয়েলকাম করি এবং কম্পিটিটিভ যে এনভায়রনমেন্টের কথা বললেন সেটা আরো বরং জোরালো হয় এবং জবাবদিহিতার জায়গাগুলো একটা ইতিবাচক প্রতিযোগিতা করার ইনক্লুসিভনেস তৈরি হয়। নিশ্চয়ই সেটা আমরা যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, যেটা নিয়ে আমরা বলছিলাম। আমরা ডক্টর আব্দুল আল মামুন, আমরা আপনার কাছে একটু আসতে চাই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আসলে ফয়েজ আহমেদ তো ব্যাখ্যা করলেন, আপনি স্যার এই বিষয়টা নিয়ে একটু বলবেন কিনা, যে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গাটা আসলে থেকেই যাচ্ছে, তারা তো তাদের অবস্থান পরিষ্কারও করেছেন, কিন্তু সেটা কতদিন পর হলে সেটাকে রেশনাল বলবো আমরা, সেই জায়গাটা আবার কথা হতে পারে কিনা? দুটো ছোট ছোট উদাহরণ দিই আমি। একটা হচ্ছে যেমন ইউনূস স্যার যেটা বলছেন যে স্টুডেন্টদের যে আত্মত্যাগ এবং তারা একটা দল করে এবং প্রয়োজন আছে, এটা একটা জিনিস, এটা বক্তব্য আকারে প্রথমে নেই। আবার যে ভোটের বয়স কত হবে এবং সেটা 21 বছরের ইলেকশন করতে পারা বা 17 বছরের ভোট, এদের ওনার কিছু পরামর্শ বা প্রেস উইং এর উনি আছেন, উনি আরো ভালো বলতে পারেন, আমার ভুল হলে আমি দুঃখিত। বাট এই হচ্ছে কি এই ধরনের বক্তব্যগুলো একজন সিটিজেন হিসেবে তো উনি দিতেই পারেন, কিন্তু যখন এটা আবার মিলে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন দাবি বা নাগরিক কমিটির দাবির সঙ্গে, এ ধরনের একটা দোতনার তৈরি হচ্ছে। কিন্তু এটাও ঠিক যে যেটা আমি একটু আগে বললাম যে অবশ্যই স্টুডেন্টদের দল গঠন করে এবং এই 3 জন উপদেষ্টা যদি এটাতে যুক্ত থাকে তাহলে তাদের উচিত নৈতিক জায়গা থেকে দল গঠনের প্রক্রিয়া শুরুতেই এটা থেকে সরকার থেকে সরে আসে, এবং আমার ধারণা যেটা আমি একটু আগে বললাম যে সেভাবে হবে। দ্বিতীয় আসি যে সরকার কোনোভাবে পেট্রোনাইজ করছে, যেটা বারবার আপনি জিজ্ঞেস করছিলেন যে সরকার কোনোভাবে পেট্রোনাইজ করছে কিনা। খোলা চোখে দেখলে মনে হবে যে একজন উপদেষ্টা কম্বল বিতরণ করতে যাচ্ছেন বা একজন উপদেষ্টা কোনো ভিজিটে যাচ্ছেন, সম্বর্ধনা নিচ্ছেন। আমি এটাকে এখন পর্যন্ত এটা পেট্রোনাইজেশন হিসেবে দেখতে চাই না। আবার আমাদের রাজনৈতিক সংস্কৃতি যেভাবে দেখা হয় যে মন্ত্রী গেলে পুলিশ আমলা সবাই যাবে, এরপরে রাজনৈতিক বক্তব্য দিবে, সে ধরনের বক্তব্য কিন্তু আসেন। তার মানে একদিকে ভিজিটে যাচ্ছে ঠিকই, প্রোটোকল নিয়েই যাচ্ছে, সে তো রাজনৈতিক বক্তব্য দিচ্ছে না, জুলাই নিয়ে কথা বলছে। কিন্তু পলিটিক্যাল পারসেপশন যেটা বা মানুষের যেটা পারসেপশন, যেমন মাহফুজের যে সম্বর্ধনা সভা নিয়ে কথা হয়েছে, আমি তো বক্তব্যগুলো শুনেছি, কিন্তু যেভাবে মঞ্চ তৈরি হয় বিএনপি বা আওয়ামী লীগের নেতাদের জন্য অতীতে ওইভাবেই তৈরি হয়েছে, তো সেখানে মনে হচ্ছে যে এটা তো রাজনৈতিক সভা। আবার আরেকভাবে যদি ইন্টারপ্রেট করেন, সেটা ব্যাখ্যা করা যায় যে এটা আসলে রাজনৈতিক সভা না, এটা তার একটা সম্বর্ধনা, এলাকার ছেলে হিসেবে সম্বর্ধনা পেয়েছে। এটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়, কিন্তু এখন পর্যন্ত আমি মনে করি না ওরকম কোনো এলিমেন্ট তৈরি হয়েছে। আর একটা জিনিস হচ্ছে যে যখন এই দলটা ঘোষণা হবে, আগের থেকে তো এটা তো পলিটিক্যাল মার প্যাচ একটা কথার, সেটা কিন্তু থাকবে, এটা একটা আমি এখানে উত্তেজনার পারদ উঠবে নামবে, সেটা স্বাভাবিক বিষয়, এবং এই তর্ক বিতর্কটা একটা সুস্থ রাজনীতির ক্ষেত্রে আমি ব্যক্তিগত ভালো জিনিস হিসেবে দেখতে চাই। কিন্তু এখন পর্যন্ত ওরকম কনফ্রন্টেশনাল কোনো কাজ শিক্ষার্থীরা করেছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি না। এইখানেই আমাদের যারা 3 জন শিক্ষার্থী উপদেষ্টা আছেন তাদের ভাবতে হবে যে এমন কোনো স্টেটমেন্ট না দেয়া, এমন কোনো কাজ না করা যেন তাদের মনে হয় যে কথাটা বিএনপি বলছে বা অন্য রাজনৈতিক দলও কিছু কিছু বলছে যে সুযোগ নেওয়া, সেটা এই কথাটা বলার জন্য সুযোগ আমাদের যে শিক্ষার্থী উপদেষ্টারা আছেন তারা না দেন। এইটা কিন্তু একটা আমার একটা অ্যাডভাইস বলেন বা এক্সপেকটেশন বলেন, দুটোই থাকবে। আর 3 নম্বর আরেকটা হচ্ছে যে আমরা কি আবার ওই আগের রাজনীতিতে ফিরবো, যে শক্তির রাজনীতি, নাকি একটা নলেজ বেসড পলিটিক্যাল সিস্টেম দেখতে চাই,
এখানে তর্ক হবে, দ্রব্যমূল্য নিয়ে আলোচনা হবে, কিন্তু সেটা যেন বিএনপি আওয়ামী লীগের রাজনীতি যেটা আমরা দেখেছি সেটা কিন্তু আমরা যেতে চাই না। তৃতীয় আরেকটি বিষয় যে যেটা আপনি আরেকটু আগে জিজ্ঞেস করলেন যে দলটা ছোট হোক বড় হোক মাঝারি হোক, এটা তো ভোট ব্যাংকে একটা ইস্যু তৈরি করবে। সেখানে কোনো কোনো আসনে যদি একটা ধরে নিই, একটা আসনে কোনো একজন শিক্ষার্থী ক্যান্ডিডেট বা নতুন যে দল আসবে তার 10,000 ভোট কাটলো কোনোখান থেকে, একটা পপুলার টার্মে বললাম, সেখানে যদি জামাতের ফোর্স থাকে 10,000 ভোট কিন্তু অনেক বড় সমীকরণ তৈরি করবে। আবার বাম এখন যেভাবে রাজনীতিকে আমরা দেখছি, ভোটের সময় তো অনেক ধরনের মোর্চা, নতুন ইকুয়েশন, জাতীয় পার্টি প্রচ্ছন্ন সাপোর্ট আওয়ামী লীগের, সেগুলো তৈরি হবে। সো কনসার্ন একটা থাকতেই পারে, কিন্তু আবার একই সাথে এখন যে ইলেকশনের পরিবেশ, তাতে আমার মনে হয় কেউই দ্বিমত করবো না আমরা, আসন সংখ্যা যাই হোক সম্ভবত বিএনপি সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি এবং তারা ক্ষমতায় আসবে, কিন্তু তাদের জন্য চিন্তার যে জায়গাটা সেটা হচ্ছে ভোট কতটুকু কাটবে। কিন্তু স্টুডেন্টরা যদি এগুলোকে ঝেড়ে ফেলে একেবারে নতুন আদর্শ নিয়ে রাজনীতিতে আসে, সেটাকে আমি মনে করি ওয়েলকাম করা দরকার। চতুর্থ যে জিনিসটি যেটি হবে, যেটা আমরা হয়তো এখন একটু পরে আলোচনা করব, যে সরকার এবং প্রশাসনের ভূমিকা কি হবে, সেখানে দুটো ব্যাখ্যা আছে। একটা হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটা বলছে যে এই প্রশাসনে আপনার পুলিশে বলেন, আমলাদের মধ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বলেন, অনেকে তো বিএনপির যারা আমরা জানি চিনি তারা তো রিপ্রেজেন্ট করছেন, তাহলে তারা একটা ফোর্স। আর একটা হচ্ছে যে আবার এই যে স্টুডেন্টরা যদি দল করে তাদেরকে কোনো ফোর্স সাপোর্ট করবে কিনা, এটা অনেকগুলো ইফস অ্যান্ড বাটস আছে। বাট এই যে নিরপেক্ষ থাকা যে কথাটা আপনি বলছেন, কিংস পার্টি না, এটা কিন্তু প্রমাণ করার ওনাসটা স্টুডেন্টদের নিতে হবে নিশ্চয়ই। স্যার, আমরা আলোচনা আরো করব, বিশেষ করে ফয়েজ আহমেদ আপনার কাছে এই বিষয়ে শুনতে চাইবো। আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, আড়াইসিএল স্টিল গণতন্ত্রে আমরা আজকে ক্ষমতায় থেকে দল গঠন এবং আগামী নির্বাচন নিয়ে কথা বলছি। সংস্কার ইস্যুতেও আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। একটা ছোট্ট বিরতি থেকে ফিরবো, আশা করি আমাদের আলোচনার সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আড়াইসিএল স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। কথা বলছি ক্ষমতায় থেকে দল গঠন এবং আগামী নির্বাচন নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজনীতি বিশ্লেষক। স্যার, স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে আরও একবার। আমাদের সঙ্গে ফয়েজ আহমদ রয়েছেন, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। স্বাগত ফয়েজ আহমদ। আমরা যে আলোচনায় ছিলাম, ফয়েজ আহমদ আপনার কাছে আসতে চাই যে ক্ষমতায় থেকে দল গঠন আগামী নির্বাচন নিয়ে আমরা বলছিলাম, আমরা নতুন দল গঠন এটাকে সবাই আসলে স্বাগত জানাচ্ছে। এটা একটা রাজনীতির জন্য, রাজনৈতিক সংস্কৃতির জন্য আমরা এটাকে ইতিবাচকভাবেই দেখতে চাই সবাই, যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে নেই। কিন্তু আমরা যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটি আসলে তৈরি হয়েছিল, রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন হবে, মানুষের মধ্যে কিন্তু একটা বড় জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন আশা করেছিল, সেই জায়গায় আমরা দেখছি যে কোথাও কোথাও ছন্দপতন হচ্ছে। সরকারকে নিয়েও মানুষ কখনো কখনো আশাবাদী হচ্ছেন, আবার আশাহত হচ্ছেন। আবার যখন দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে, তখন এই গণমাধ্যমে কখনো কখনো এই আলোচনাগুলো আসছে। সেটি হতে পারে ছোট পরিসরে, কেউ হয়তো বলছেন না আমার তো আগে, আমি হয়তো এরকম ছিলাম, আমার তো আগে চালের দামটা এত ছিল, এখন তো বেশি হচ্ছে। এইরকম নানা রকম অস্বস্তি তৈরি হলো। অন্যদিকে আমাদের যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা তৈরি হলো, সেই আকাঙ্ক্ষাটার জায়গায় যেহেতু আমাদের নির্বাচনী একটা চাপ রয়েছে এই সরকারের মাথায়, দ্রুত নির্বাচন দিতে হবে, একটা রাজনৈতিক দল অভিযোগ আসছে যে ক্ষমতায় যাওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠেছেন, এরকম একটা সব মিলে একটা পরিবেশ। কোথাও কি মনে হয় কিনা, আপনি যেহেতু ক্ষমতায়, আমি বলবো যে সরকারের ওপাশটায় অবস্থান করছেন, নাগরিক হিসেবে মনে করেন কিনা যে আমাদের সেই পরিবর্তনের আকাঙ্ক্ষার জায়গায় একটু ছন্দপতন হচ্ছে? আমরা যে ধরনের প্রত্যাশা আসলে করেছিলাম যে বাংলাদেশ আসলে বিনির্মিত হবে, সেই জায়গায় আপনি সেই জায়গাটা নিয়ে কতখানি আশাবাদী আসলে? হ্যাঁ, ধন্যবাদ। আমি আপনার এই পরিবর্তনের আকাঙ্ক্ষা বিষয়ে বলার আগে স্যার যে সময় বলছিলেন তার একটু ক্ল্যারিফিকেশন দেওয়া আমার মনে হয় প্রয়োজন, যেহেতু আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে রিপ্রেজেন্ট করি এখানে। তো 17 বছর ভোটারের বয়স নিয়ে যে কথাটা, এই জিনিসটা একটু পরিষ্কার হওয়া দরকার। সেটা হচ্ছে 16 ডিসেম্বর বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে স্যার যখন বলছিলেন যে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করার জন্য ঐক্যমত্যের ভিত্তিতেই সংস্কারের যে সমস্ত প্রস্তাবগুলি আসবে সেগুলির বিষয়ে সিদ্ধান্ত হবে, সেই সময় পর্যন্ত কিন্তু কোনো সংস্কারের প্রস্তাব সরকারের কাছে আসেনি। তো সেই সময় তিনি বক্তব্য জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এক পর্যায়ে বলছিলেন, ধরুন, এটা উদাহরণ কিন্তু, উনি বলছিলেন ধরুন নির্বাচন সংস্কার কমিশন বা সংস্কার কমিশনগুলি থেকে যদি এরকম কোনো প্রস্তাব আসে যে ভোটার হওয়ার বয়স 17 বছর, সেক্ষেত্রে এই প্রস্তাবটি নিয়ে সকল রাজনৈতিক দল, স্টেক হোল্ডার যারা আছে তাদের সঙ্গে আলোচনা হবে। তারা যদি বলে যে হ্যাঁ হবে, আর যদি বলে যে না হবে না, হবে না। এটা কিন্তু একটা উদাহরণ হিসেবে এসেছে।
এটা কিন্তু পরে দেখুন আপনি সংস্কার কমিশনের কোনো প্রস্তাবে এই ধরনের প্রস্তাব আসেনি, শুধুমাত্র উদাহরণের জন্য একটা কথা বলেছে। কিন্তু আনফর্চুনেটলি একটা জিনিস দেখা গেছে যে 17 বছর প্রস্তাব করাতে, অর্থাৎ 18 বছর এখন ভোটারের বয়স, 17 বছর প্রস্তাব হওয়াতে মনে হয় যে বিশাল কোনো একটা ঘটনা ঘটে গেছে বা বড় কোনো এটার পিছনেও কোনো ষড়যন্ত্র আছে কিনা এই ধরনের একটা খোঁজা হচ্ছে। তার মানে কি 17 বছরে রক্ত দেয়া যাবে, ভোটার হওয়া যাবে না? না, যারা রক্ত দিয়েছে জুলাই অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে তাদের মধ্যে 17 বছরের নিচেও তো মানুষ আছে। জি, অনেক। তার রক্ত আপনাকে পরিবর্তন ঘটিয়ে দিবে, তার রক্তের উপর দাঁড়িয়ে স্বৈরতন্ত্র মুক্ত হতে পারবে দেশ, তার রক্ত ফেসিবাদের কবর রচনা করতে পারবে, সে ভোট দিতে পারবে না। যে এটা আমরা, যেহেতু এটা কোনো প্রস্তাব না, কোনো সংস্কার কমিশন থেকে এই ধরনের প্রস্তাবও আসেনি, সেটা নিয়ে আসলে কোনো আলোচনা নেই। তবুও স্যারের বক্তব্য হিসেবে যেহেতু 17 বছরের বিষয়টা ছিল, সেটা একটা উদাহরণ হিসেবে, সেটা নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা তৈরি হতে পারে এখন আলোচনা থেকে, সেজন্য আমি এটাকে ব্যাখ্যা করলাম। আর পরিবর্তনের যে আকাঙ্ক্ষার কথা আপনি বলছেন, পরিবর্তনের আকাঙ্ক্ষা আমার কাছে মনে হয় না এখনো শেষ হয়ে গেছে এরকম কোনো কনক্লুশন আমরা আসতে পারি। পরিবর্তনের আকাঙ্ক্ষা সময়ের সঙ্গে সঙ্গে শেফটাতে এক ধরনের পরিবর্তন আসতে পারে। এখন বিপদটা হচ্ছে কি? বিপদটা হচ্ছে ধরুন আমাদের এখানে যেটা হয়, আমি তো গ্রামের ছেলে, গ্রাম থেকে উঠে আসা, অনেক ধরনের গল্প শোনা মানুষ আমরা। এর মধ্যে একটা গল্প শুনেছি খুব, যে সেটা হচ্ছে যে মানে চুন খেয়ে আমি মুখ পুড়েছি, এখন দই দেখলেও আমার ভয় লাগে। নিশ্চয়ই। তো রাজনৈতিক পরিমণ্ডলে বা রাজনৈতিক দলগুলির মধ্যে ইন্টারনাল যে বাহাসটা হচ্ছে এই মুহূর্তে, এটা কি রাজনীতিতে অবাস্তব বা অসুন্দর কিছু? তা তো না। কিন্তু যখনই আমরা বাহাসটার সামান্য সূত্রপাত দেখি, তখন আমাদের কাছে ওই ফেসিবাদী আওয়ামী রাজনীতির একটা দর্শন, আওয়ামী রাজনীতির যে চর্চা, সেটা আমাদের মনস্পটে ভেসে আসে। আমাদের কাছে মনে হয় এইভাবে বলা মানেই মনে হচ্ছে যে এরা এদেরকে গিলি খেতে চায়, ওইভাবে বলা মানে ওরা এদের উপর হামলা করতে চায়। এই ধরনের কোনো ব্যাপার ঘটছে না তো। আমার কাছে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলি, রাজনৈতিক নেতৃত্ব যেভাবে বক্তব্য দিচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রেই আমি এটাকে খুবই ইতিবাচকভাবে দেখছি, এবং আমি মনে করছি এটা একটা দারুণ পরিবেশ রাজনৈতিক বক্তব্যদের জন্য। এই দেশের মানুষ প্রচণ্ডভাবে রাজনীতি প্রেমী, তারা রাজনীতি দেখতে পছন্দ করে। এদেশের অত্যন্ত দুর্ভাগ্য হচ্ছে গত 17 বছরে 18 বছরে এদেশের তরুণদের মধ্যে একটা রাজনৈতিক বিমুখতা তৈরি হয়েছিল। সবাই বলতে শুরু করছিল উই হেট পলিটিক্স। ইয়াংরা তাদের ফেসবুকে প্রোফাইলে লিখে রাখতো উই হেট পলিটিক্স, আই হেট পলিটিক্স। আরো নোংরা ভাবে তারা লিখতো, তারা পলিটিক্সকে প্রচন্ডভাবে ঘৃণা করতো, তারা যেতেনও না। সেই জায়গায় দেখুন আপনি, এই স্বৈরতন্ত্রের প্রবল অত্যাচারের কারণে আস্তে আস্তে তরুণদের মধ্যে এক ধরনের রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, তাদের মধ্যে এই দায়িত্ববোধ তৈরি হয়েছে। তরুণরা এই বাংলাদেশকে ফেসিবাদ থেকে মুক্ত করবে। এখন সেই তরুণরা একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের কথা ভাবছে, এই কমপ্লিট বিষয়টা অবশ্যই ইতিবাচক। নিশ্চয়ই। সুতরাং এখানে আমি পরিবর্তনের আকাঙ্ক্ষা, আপনি বলছেন যে ছন্দপতন, বিচ্যুতি, না আমি কিচ্ছু দেখছি না, সব ঠিক আছে এখন পর্যন্ত। রাজনীতিতে এগুলি সব স্বাভাবিক। নিশ্চয়ই। আমি ধন্যবাদ জানাই আপনাকে। আমরাও সেটি আশা করি যে না, আরো যে মেরামতের আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে সেটি আমাদের হোক। আসলে ডক্টর আব্দুল আল মামুন, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন, যে আমি বলছিলাম যে কোথাও কোথাও ছন্দপতন, মানুষের মধ্যে কোথাও কোথাও আশাহত হয়ে যাচ্ছেন যে আসলে দেশ কি হচ্ছে, কোথায় যাচ্ছে, তারা অনিশ্চয়তা বোধ করেন কেউ, আবার কেউ মনে করছেন, যেমন ফয়েজ আহমদ বলছিলেন যে না, আসলে এই সব কিছু ইতিবাচক, তরুণদের এই যে পরিবর্তন। না, দেখুন একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট যাওয়ার পরে এই গভর্নমেন্টকে যখন দায়িত্ব নিতে হয়েছে, তখন তো সব ধরনের ইনস্টিটিউশন আসলে ভেঙে চুরে গেছে একদম, এটা প্রথম স্বীকার করতে হবে আমাদের। এবং যেহেতু এই গভর্নমেন্টের কোনো রাজনৈতিক কাঠামো বা তার পেছনে রাজনৈতিক ব্যাকআপটা নাই, যেমন একটা বিএনপির একটা জেলা সংগঠন আছে, থানা সংগঠন আছে, ওয়ার্ড আছে, একদম ছোট লেভেলের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন আছে, সেটিও এই সরকারের নেই। তাহলে সরকারকে হেল্প করতে পারতো কে এই মুহূর্তে? সেটা হচ্ছে যে অবশ্যই পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করে, মেনে হেল্প করে, এবং আমলা যে তন্ত্র আছে তারা হেল্প করতে পারতো, অথবা সামরিক বাহিনী হেল্প করতে পারতো। তিনটা জিনিস যদি আমরা দেখি, যে পুলিশ তো তাদের মোরাল, প্রতিদিন এই কথাগুলো আসলে বলছি আমরা, মোরাল ভেঙে গেছে এবং ফিরে আসতে সময় লাগবে, এটা একটা জিনিস। আমলাদের মধ্যে একটা বড় অংশ থেকে গেছে, অথবা কারোর মধ্যে বিএনপির আদর্শের প্রতি আনুগত্য আছে, বা কেউ প্রমোশন একটা জায়গায় চলে গেছে, তাহলে তারাও গভর্নমেন্টকে যে রেগুলার গভর্নমেন্টের যে ক্যারিসমেটিক ওয়ার্কগুলোকে কীভাবে নিচ্ছে আমরা জানি না। তৃতীয়ত হচ্ছে যে আপনি দেখেন, আমরা সামরিক বাহিনীর বিভিন্ন অভিযান বিভিন্ন সময় কিন্তু দেখেছি গভর্নমেন্ট, এবং র্যাবের ব্যবহারও দেখেছি, এবং তারা আসলে পারে, এটা করে দেখিয়েছে। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে সামরিক বাহিনী আরও বেশি সাপোর্ট
দিতে পারে গভর্নমেন্টকে, এই জায়গাটাতে খুব গুরুত্বপূর্ণ। এবং তারা অবশ্যই ওই 5 তারিখের ঘটনা আমাদের মনে আছে, they help having this regulation, but at the same time there are questions যে 600 জন কিভাবে গেল, আসলে ইস্যুগুলো আছে। এখন এটা দৃষ্টি মানে এটা বোঝা যাচ্ছে যে আরেকটু সাপোর্ট যদি সামরিক বাহিনী থেকে আসে, গভর্নমেন্ট যদি এনশিওর করতে পারে, তাহলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আরেকটা পার্টি আসে যে যদি এরকম থাকে যে রাজনৈতিক ম্যান্ডেট, আমি বলছি রাজনৈতিক কাঠামোর সরকার যদি না হয়, তাহলে কি হয় যে আপনার সোশ্যাল ইনস্টিটিউশনগুলোও কিন্তু গভর্নমেন্টকে, যেমন বিএনপি ক্ষমতা আসলে তাদের কাঠামো থাকবে, আবার সোশ্যাল ইনস্টিটিউশন থাকে, এই ধরনের বিভিন্ন ক্লাব, পাড়া, মহল্লা, ওটাও তো ছিল ফ্যাসিস্টরা লিড করতো, ওই ক্লাবই দেখা গেল, সরি টু ইউজ এ চিপ ওয়ার্ড, হাওয়া হয়ে গেছে। তৃতীয় আরেকটা কি হয় যে শিক্ষা প্রতিষ্ঠানের যারা প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক দল মত, সেখানেও সভাপতি তারা একটা থাকে, তারা একটা ছিল লিডারশিপ, তার ওটাও তো এখন ভেঙে গেছে, ওটা আবার পুনর্গঠিত হচ্ছে। চতুর্থ আরেকটা হয় যে লোকাল গভর্নমেন্ট, একটা গভর্নমেন্টের একটা বড় অংশ যারা গভর্নমেন্টের প্ল্যানগুলোকে এক্সিকিউট করে। তো সরকারকে শুধু দোষ দিলে তো হবে না, একটা তো পুরো জিনিসটা ভেঙে গেছে, কিন্তু সমাধানটা হতে পারত পুলিশ, সামরিক বাহিনী এবং প্রশাসন দিয়ে। সেই জায়গাটাতে আমার মনে হয় যে গভর্নমেন্টের চ্যালেঞ্জটা এখানে, যে এদেরকে কিভাবে একসাথে এনে আস্তে আস্তে স্থিতিশীলতা আনা যায়। তৃতীয় পয়েন্ট হচ্ছে খুব বেশি সময় যায়নি, কিন্তু মানুষের তো এক্সপেকটেশন অনেক বেড়েছে। আমরা 2 মাস থেকেই কিন্তু নির্বাচন চাপের কথা, দুটো জায়গায় আমি 2 মাস পর, দুটো জায়গায় আমার সিরিয়াস ইয়ে আছে। সেটা হচ্ছে যে যারা শহীদ পরিবার, আমি মনে করি যে মেকানিজমের একটা ভুল কিনা আমি জানি না, যে জুলাই ফাউন্ডেশনে না গিয়ে এটা গভর্নমেন্টের আন্ডারে থাকতে পারতো কিনা। আমি নট টেলিং যে সেটা বেস্ট ইয়ে হতো, বাট সেখানে এক ধরনের কোঅর্ডিনেশন প্রবলেম মনে হচ্ছে শহীদ পরিবারগুলোকে টেক কেয়ার করার ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে সবাই কিন্তু চাচ্ছি আমরা, ইনক্লুডিং মি, যারা অপরাধ করেছে, এই দুর্নীতির নিমজ্জিত করেছে, দেশকে ধ্বংস করেছে। ছোট্ট একটা ডাটা দেখেন, গত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা ডেটা আমরা জানি, গত পরশুদিন বোধহয় এটা বলছে যে 105টা ওয়ারেন্ট, 35 অ্যারেস্ট, অথচ আমরা 2000 লোক বলছি মারা গেছে, বা 1400-1500 যেটাই হোক রেকর্ডেড এখনো 1000-এর নিচে। এই জায়গাগুলোতে গভর্নমেন্টকে কিন্তু আরেকটু আমাদের এক্সপেকটেশন হাই এবং আরো পারফর্ম করা উচিত। সামনে রোজা আসবে, দ্রব্যমূল্যের জায়গাটা এখন গভর্নমেন্টের জন্য বড় চ্যালেঞ্জ, সেটার জন্য প্রস্তুতি দরকার। আবার ওখানে চ্যালেঞ্জ হচ্ছে সিন্ডিকেট, বিভিন্ন কোম্পানিগুলো টেনে ধরবে একদিকে। তার মানে একদিকে কি ভঙ্গুর একটা অর্থনীতিকে তারা পেয়েছে, সিস্টেম লস হয়েছে। আমরা আশা করব যে এই সিচুয়েশনগুলোকে দ্রুত এমন একটা জায়গায় আনবে। আমরা যে সংস্কারের কথাটা বলছি, এটা কিন্তু খুবই চাই, আমরা সবাই চাই সে সংস্কার, কিন্তু সেটা নির্ভর করবে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সামাজিক স্থিতিশীলতার। আমি আশা করব যে আগামী যে দিনগুলো, এটাতে গভর্নমেন্ট ওই জায়গায় যাবে এবং আমাদেরকে অবশ্যই যে সংস্কার আমরা চাই সেটা আমরা নিশ্চিত করব। নিশ্চয়ই। এবং এখানে রাজনৈতিক দলগুলোর একটা বড় ভূমিকা রাখার সুযোগ আছে, তাদেরকে রাখতেও হবে। আমরা এই নিয়ে কথা বলতে চাই, রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে, আরেকটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে কথা বলছি, ক্ষমতায় থেকে দল গঠন, আগামী নির্বাচন এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে আমরা আরো কথা বলবো। আর একটা ছোট্ট বিরতির পর আশা করি আমাদের এই আলোচনা উপভোগ করবেন। দর্শক, আরও একবার স্বাগত। আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে কথা বলছি, ক্ষমতায় থেকে দল গঠন এবং আগামী নির্বাচন ইস্যু নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি স্টুডিওতে রয়েছেন, ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব, এবং ডক্টর আব্দুল আল মামুন, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজনীতি বিশ্লেষক। স্যার, আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে রয়েছে, সংক্ষেপে শেষ মন্তব্যই নিতে চাই। মোটা দাগে আপনাকে দিয়েই শুরু করি স্যার। আরেকবার যদি একটু বলেন যে আমরা আসলে যা কিছুই হয়েছে, আমরা যদি এখন একটু নতুন করে যে পরিবর্তনের আকাঙ্ক্ষার কথা আসলে আমরা আলোচনা করছিলাম, এখন যদি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেই জায়গাটায় আসলে রাজনৈতিক দলগুলোর যে ঐক্য এবং সহযোগিতা, বা এই সরকারকে সহযোগিতা, যে কারণে আমি ছন্দপতনের কথা বারবার বলছিলাম যে মানুষ যেন আরেকটি ব্যর্থ বিপ্লব না দেখে, সেটি যদি আমরা চাই, সেক্ষেত্রে আমাদের করণীয় এবং পরিবেশটা কি দেখছেন? আমি কিন্তু আশাবাদী। প্রথমত যে আপনি যদি আমাদের এই মুহূর্তের প্রধান রাজনৈতিক দল বিএনপির দেখেন, তাহলে চাঁদাবাজির জন্য বহিষ্কার বা 31 দফা, আবার সাংগঠনিক প্রশিক্ষণ, এগুলো কিন্তু তারা বলে আসতেছিল, কিন্তু এই ধরনের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হওয়ার কারণে কিন্তু আমার মনে হয় যে এক ধরনের পরিবর্তনের সুর বইছে। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, ছাত্র দলে যদি আমি কিছুদিনের আচরণ দেখি, এর বিএনপি ক্ষমতায় আসলে কি হবে সেটা আমি জানি না, বাট আচরণ যদি দেখি, তাদের যে অ্যাক্টিভিটিস, সোশ্যাল ওয়ার্ক, এগুলো কিন্তু আমাকে আশান্বিত করে, এবং সেটা অবশ্যই এই বৈষম্য বিরোধী আন্দোলনের একটা সফলতা। যেটা আপনি বললেন যে আমরা যেমন 90 সালের মতো না হয় যে 28টা সংস্কার এগ্রি করলাম, একটা সংস্কার হলো না, বা 111 এর পরে এমন হলো যে আপনার 122টা অধ্যাদেশ হলো, মাত্র 40টা না 44টা বোধহয় ওই সময় পাস হয়েছিল, 78টা বা 80টা তখন আর হয়নি। এই জায়গাটা আমরা যেতে চাই না, এবং আমি পজিটিভলি জিনিসগুলোকে দেখছি। আবার একেবারে যে কোনোভাবে আমি মনে করি না যে বিএনপি এই গভর্নমেন্টের বিরুদ্ধে অল আউট যাবে, এটা আমার মোটেও আমি বিশ্বাস করি না, এবং সেটা হওয়ারও কথা না। আমার বিশ্বাস যে আগামী যেহেতু রমজান, মার্চ, এপ্রিল, মে ইজ ভেরি ক্রুশিয়াল, এবং আমি
আই সিনসিয়ারলি সি যে এটা আমাদের ঐক্যমত্য কমিশনে একটা আলোচনা হবে। তবে হ্যাঁ, অত বেশি আমি আশাবাদী হতে পারছি না, কারণ গভর্নমেন্টের সার্বিক যে অবস্থা তাতে আমার মনে হয় যে কথাটা বারবার বলা হচ্ছে যে মোটা দাগে যে সংস্কারগুলো খুবই প্রয়োজন, সেই সংস্কারগুলো হওয়ার পরে আমার মনে হয় যে নির্বাচনে যাব। এবং আমরা যে সংস্কারগুলো নিয়ে দীর্ঘদিন কথা হচ্ছে, প্রাইম মিনিস্টারের ক্ষমতা, ভারসাম্য, 70 নির্বাচন কমিশনের যে ফেয়ার ইলেকশনের পথে যে বাধাগুলো সেগুলো, এবং অবশ্যই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের যে ইস্যুগুলো আছে, কনস্টিটিউশন মেইন রিফর্ম, পুলিশ, বিচার বিভাগ এবং প্রশাসন, এই জায়গাগুলোতে সংস্কার হবে। এবং আমরা আশাবাদী যে এই বিপ্লব যেন ব্যর্থ না হয়। মনে রাখতে হবে 53 বছর পরে বা 54 বছর সুযোগ এসছে, সেটা যেন আমরা হাতছাড়া না করি। নিশ্চয়ই স্যার, চমৎকারভাবে বললেন। আমরা ফয়েজ আহমদ আপনার কাছেও শুনতে চাই, প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব, শেষ মন্তব্য যে আমাদের এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বা চেতনা যাই বলি সেটি যেন ব্যর্থ না হয়। আপনারা যেহেতু সরকারে রয়েছেন, আপনাদের আরও বেশি দায়িত্ব সেই জায়গাটাই, এটাকে এই অভ্যুত্থান যেন সফল হয় সেই জায়গাটা নিয়ে যদি বলতেন যে আমরা আসলে পরামর্শ এবং একই সঙ্গে রাজনৈতিক ঐক্য বা সার্বিক যে ঐক্যের জায়গাটি। প্রথম কথা হচ্ছে গণ অভ্যুত্থানের যে চেতনা সেটি যেন ব্যর্থ না হয়। আপনার এই যে আকাঙ্ক্ষাটা, এটা এই দেশের মানুষের আকাঙ্ক্ষা, মুক্তিকামী মানুষের আকাঙ্ক্ষা, আমি বলবো গণতান্ত্রিক মানুষের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাটা যেন আমাদের প্রতিনিয়ত জারি থাকে। সরকার যদি কোনো কারণে কখনো আপনাদের কাছে মনে হয় সেই আকাঙ্ক্ষা থেকে কিছুটা বিচ্যুত মনে করেন, আপনারা সেই জায়গাটা ধরিয়ে দেবেন। এটা সকলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান যে আমাদের ভুলগুলি ধরিয়ে দিন। তো সেই জায়গাটা আমরা খুবই ইতিবাচক। আমরা মানুষের কাছ থেকে, যেহেতু এই সরকারের সাবজেক্ট আলোচনার সময় বলছিলেন যে এই সরকারের ঠিক ওইভাবে রাজনৈতিক দল নাই, মাঠে ঘাটের অপিনিয়ন নেওয়ার সরাসরি কোনো কানেকশন নাই। আমাদের মাঠের অপিনিয়ন জানার অন্যতম একটা কানেকশন হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যমের মধ্য দিয়ে গণমাধ্যম যেহেতু এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে, আমরা বুঝতে পারি যে মানুষের ভাষা কি। সুতরাং গণমাধ্যম যদি সত্যিকার অর্থে গণমাধ্যমের মতো আচরণ করে, সেক্ষেত্রে সরকারের চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেয় এই ভুল হচ্ছে, কোনো অসুবিধা নেই, সরকারের ক্ষেত্রে ইতিবাচক। রাজনৈতিক দলগুলি যারা এই সরকারের প্রধানতম স্টেক হোল্ডার, তাদের সঙ্গেও প্রতিনিয়ত ফরমাল এবং ইনফরমাল আলাপ আলোচনা সরকারের সঙ্গে হয়। তাদের মধ্যে তারাও জনগণকে প্রতিনিধিত্ব করেন সরাসরি, তাদের কাছ থেকেও নানান অপিনিয়ন আসে। আর এই যে অপিনিয়নটা আসা, বিশেষ করে রাজনৈতিক দলগুলির ফরমাল এবং ইনফরমাল পরামর্শের যে কথাটা আমি বলছি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং এই বিষয়ে সরকার এখনো খুবই ভালো ধরনের সহযোগিতা সবার কাছ থেকে পায়। এর একটাই কারণ, সেটা হচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য আমাদের এখানে তৈরি হয়েছে, সেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের প্রশ্নে কোনো রাজনৈতিক দলের মধ্যে, ক্রিয়াশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের বিভেদ নেই। রাজনৈতিক দলগুলি তাদের নিজ নিজ এজেন্ডা আছে, নিজ নিজ ইডিওলজি আছে, নিজ নিজ ভোট ব্যাংক আছে, ভোট ব্যাংক বড় করার ব্যাপার আছে, ছোট হয়ে যাওয়ার ভয় আছে, নির্বাচনে জেতার ব্যাপার আছে, সেই নিয়ে অনেক ধরনের বাক বিতরণ বাহাস হচ্ছে। কিন্তু ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য মোটেও বিনষ্ট হচ্ছে না এবং সেটা দিনে দিনে আরো শক্তিশালী হচ্ছে। এর কারণ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে পতিত হাসিনার যে রেজিম, তাদের যে সহায়ক বা তার দল এখনো বিদেশে বসে এবং দেশের নানান কানাকামচিতে বসে নানানভাবে ষড়যন্ত্র করছে, সরকারকে, দেশকে বিপদে ফেলার চেষ্টা করছে। সুতরাং এই জাতীয় ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য, সেটা প্রতিদিন আরো দৃঢ় হচ্ছে। নিশ্চয়ই আমরাও সেটি আশা করি যে এটি আরো দৃঢ় হোক এবং আমাদের যে চেতনা বা যে আকাঙ্ক্ষা সেটি আসলে বাস্তবায়ন হোক। ফয়েজ আহমদ এবং ডক্টর আব্দুল আল মাহমুদ দুজনকে ধন্যবাদ জানাই আজকের এই আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আশা করব আজকের এই আলোচনার মধ্য দিয়ে এইটুকুই প্রত্যাশা করি যে আগামী নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন যেন হয় এবং মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার যেন প্রতিফলন হয়। মানুষ যেন বারবার আসলে রাজনৈতিক দল দ্বারা প্রতারিত না হয়। বৈষম্যহীন একটা বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটি বাস্তবায়ন হোক, সেই প্রত্যাশা আজকের আড়াইসিএল স্টিল গণতন্ত্র আমরা শেষ করছি। আগামীকাল নতুন অতিথি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।